ইরান, আমেরিকা Iran is a disgrace. এবং ইসরায়েল। He targeted Iran's main enrichment facility. আসলে এদের লড়াই কি বিষয়ে? দুনিয়াতে 57 ইসলামিক কান্ট্রি থাকতে আমেরিকা এবং ইসরায়েল কেন ইরানের পেছনে লেগে আছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ওয়ার্ল্ড ওয়ার টুতে। We shall never surrender! ওয়ার্ল্ড ওয়ার টুতে সারা দুনিয়ার কাছে দুটি অপশন ছিল, হয়তো তারা জার্মানির সাথে যোগদান করবে অথবা ব্রিটিশ এম্পায়ারের সাথে যোগদান করবে। কিন্তু দুনিয়ার বেশিরভাগ দেশ ব্রিটিশ এম্পায়ারের পক্ষ নিলেও ইরান পক্ষ নেয় জার্মানি, আর এটা ব্রিটিশ এম্পায়ারের একদমই ভালো লাগে না। আর তারই কিছুদিন পরে ইরানে চারিদিক থেকে ব্রিটেনের সেনারা হামলা করে, আর এটি দেখে ইরানের রাজা ব্রিটেনের গভর্নমেন্টের কাছে যে 2 হাত জোর করে তার বাদশাহী রক্ষা করার জন্য ভিক্ষা চায়, এবং ব্রিটেনের সরকার বা ব্রিটেনের গভর্নমেন্ট এই বিষয়টা মেনে নেয়, কিন্তু একটি শর্তে। তার পরিবর্তে তার ছেলেকে বাদশাহ বানানো হয়, যার নাম ছিল রাজশাহ পেহেল। ইরানের এই নতুন বাদশাহ ইংরেজদের থেকে অনেক বেশি ইন্সপায়ার ছিল, এবং সে ওয়েস্টার্ন সব কিছুই ইরানে চালু করতে শুরু করে, যেমন মেয়েদের বোরকা পরার বিরোধিতা এবং মসজিদ এবং মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া, নাচ গান, বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি পার্টিতে তারা যোগদান করতে শুরু করে। একসময় এই ইরানে এমন পরিমাণে মদ উৎপাদন হতো যা শুধুমাত্র ইরান নয়, ইরান থেকে বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করা হতো। আর তাছাড়া ইসলামকে ইরান থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ইসলামী স্কলারদের তারা ধরে ধরে বন্দি করত এবং দেশ থেকে বিতাড়িত করে দিত। ঠিক তেমনই একজন ইসলামিক স্কলার ছিল রুহুল্লাহ খুমেনি। খুমেনি তার বন্ধুদের নিয়ে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় বাদশার বিরুদ্ধে বক্তব্য দিতে থাকে এবং জনগণকে তাদের বিরুদ্ধে করতে থাকে, যার কারণে খুমেনিকে গ্রেপ্তার করে ইরান থেকে বের করে দেওয়া হয় এবং সে ইরাকে গিয়ে আশ্রয় নেয়। দেশ থেকে বিতাড়িত করার পরেও খুমেনি থেমে থাকেনি। সে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ক্যাসেট রেকর্ড করে তা ইরানে পাচার করত এবং ইরানের জনগণের কাছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তা পৌঁছে দিত, এবং ইরানের জনগণ তা মনোযোগ দিয়ে শুনতো এবং ধীরে ধীরে বাদশার বিরুদ্ধে যেতে থাকে। আর ধীরে ধীরে ইরানের জনগণ তাদের বাদশাকে ছেড়ে খুমেনিকে তাদের নেতা ভাবতে শুরু করে। কিন্তু তাতে বাদশাকে সরানো এতটাও সহজ ছিল না, কেননা বাদশার কাছে ছিল সামরিক শক্তি এবং আমেরিকার ফুল সাপোর্ট। বাদশাহ যখন তার ক্ষমতার পুরো চূড়ান্তে ছিল তখন সে একটি ভুল করে বসে। ভুলটা কি? ভুলটা হলো সে একটি অনেক বড় পার্টির আয়োজন করে, যা সারা দুনিয়াতে এক গ্রেট এবং সবচেয়ে বড় পার্টি। আর এই পার্টির উদ্দেশ্য ছিল যে দুনিয়ার সব বড় বড় সেলিব্রিটি এবং বড় বড় নেতারা এই পার্টিতে যোগদান করবে, এবং এই পার্টিতে ইরানের এই বাদশাহ উপস্থাপন করবে যে দ্য গ্রেট পার্সিয়ান এম্পায়ারকে সে আবারও পুনরুদ্ধার করতে চায়। আর ঠিক যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। মরুভূমির মাঝখানে একটি বিশাল করে পার্টির আয়োজন করা হয়, নতুন করে একটি শহর পর্যন্ত তৈরি করা হয় শুধুমাত্র এই পার্টির উদ্দেশ্যে, এবং সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন নেতাদের আমন্ত্রণ করা হয়, আর তাদেরকে স্বর্ণের প্লেটে খাবার উপস্থাপন করা হয়। আর এই পার্টির এক পর্যায়ে ইরানের এই রাজা তার সোনার তৈরি সিংহাসনে এমনভাবে বসে এবং উপস্থাপন করে যেন সে দ্য গ্রেট পার্সিয়ান এম্পায়ারের নতুন নেতা। তার কিছুদিনের মধ্যে ইরানের লোকজন বলতে শুরু করে যে আমরা যেখানে খাবার পানিও ঠিকমতো পাচ্ছি না, সেখানে আমাদের বাদশাহ এত আরাম আয়েশের জীবনযাপন করছে এবং সোনার প্লেটে খাবার বিতরণ করছে। আর তখন ইরানের জনগণ এক অনেক বড় বিদ্রোহ শুরু করে, আর এই বিদ্রোহ থেকে বাঁচার জন্য ইরানের এই বাদশাহ আমেরিকা শরণাপন্ন হয়, ঠিক তার বাবার মতো। সেখানে যে তার বাদশাহী রক্ষার জন্য ভিক্ষা চায়, কিন্তু তারা কয়েক ঘন্টার মিটিং শেষে বুঝতে পারে এবং এই বাদশাকে সরাসরি বলে দেয় যে এই জনগণের হাত থেকে তোমাদের বাঁচানো এখন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এই কথা শোনার কয়েকদিনের মধ্যে এই বাদশাহ ইরান ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়। আর এই ইরানের বাদশাহ যখন পালিয়ে যায় আর আয়াতুল্লাহ খামেনি এই বিষয়টা জানতে পারে, তখন সে 14 বছর পর ইরাক থেকে আবার ইরানে আগমনের প্রস্তুতি নেয়। আর তার এই আসার খবর শুনে ইরানের জনগণ তাকে ওয়েলকাম করার জন্য এতই জনগণ একত্র হয়েছিল যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। ইমাম খামেনি দেশে আসার পরেই ইরানের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এবং এখান থেকে তারা প্রায় 50 জন আমেরিকান এজেন্ট আটক করে। আর তারপর আমেরিকার প্রেসিডেন্টকে সরাসরি বলে যতক্ষণ পর্যন্ত ইরানের বাদশাকে তারা ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তারা এই 50 জন বন্দীকে ছাড়বে না। আর সেখান থেকেই আবার প্রথম নতুন করে আমেরিকা এবং ইরানের দুশমনি শুরু হয়।
আর ধীরে ধীরে খোমেনি তার নিজের ইসলামী দল প্রতিষ্ঠা করে। এরই কিছুদিন পর ইরাক এবং ইরানের যুদ্ধ হয়। এই যুদ্ধ প্রায় 8 বছর দীর্ঘ হয়েছিল। আর এই যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরেই খোমেনি মৃত্যুবরণ করে। আর এই খোমেনির জানাজা দুনিয়ার প্রায় সবচেয়ে বড় জানাজা ছিল। তার জানাজাতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। খোমেনির মৃত্যুর পরে ইরানের মিনিস্টাররা তাদের নতুন লিডার নির্বাচন করে। আর সে হলো আয়াতুল্লাহ খোমেনির স্টুডেন্ট আয়াতুল্লাহ আল খামিনাই। আর সে বিগত সময় পর্যন্ত ইরানের সুপ্রিম লিডার ছিলেন। আর ইরাক ও ইরানের যুদ্ধের পরে ইরানের জনগণ বুঝতে পারে যে ইসরায়েল ও আমেরিকা আমাদের পিছু কখনোই ছাড়বে না। পিছু ছাড়াতে হলে একটাই উপায় আছে, তা হলো অ্যাটম বোম। কিন্তু সমস্যা হলো অ্যাটম বোম বানানো এতটাও সহজ নয়, এটি অনেক কঠিন টেকনোলজি। আর ইরানকে ওই সময় এই টেকনোলজি কেউই দিতে চাইছিল না। কিন্তু ইরান একটি চমৎকারের অপেক্ষা করে যাতে কেউ না কেউ তাদেরকে এই অ্যাটম বোম বানানোর জন্য সাহায্য করে। ঠিক তেমনই হয় তারই কিছুদিন পর। তাদের পাশের দেশ পাকিস্তান ততদিনে অ্যাটম বোম তৈরি করে ফেলেছিল এবং তাদের টেস্টও সম্পন্ন হয়ে গিয়েছিল। তখন এটাই দুনিয়াতে প্রথম ইসলামিক দেশ ছিল যাদের কাছে অ্যাটম বোম ছিল। Pakistan today successfully conducted 5 nuclear tests. আর তারপর পাকিস্তান থেকে ইরানকে অ্যাটম বোম বানানোর জন্য বিভিন্ন সরঞ্জামাদি এবং টেকনোলজি দিয়ে থাকে পাকিস্তানের আব্দুল কাদের খান। অ্যাটম বোম বানানোর জন্য সেন্ট্রিফিউজ মেশিন খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রিফিউজ মেশিন এক কথায় বলতে গেলে ডিরেক্ট ওয়াশিং মেশিনের মতো, কিন্তু সেখানে কাপড়ের পরিবর্তে ইউরেনিয়াম দিতে হয়। আর এই ইউরেনিয়ামকে যখন এই মেশিনের ভিতরে 5% পর্যন্ত ঘোরানো হয় তখন এটা থেকে তৈরি হয় ইলেকট্রিসিটি। এবং ঠিক একইভাবে যদি এটাকে 95% পর্যন্ত ঘোরানো হয় তাহলে সেখান থেকে তৈরি হয় অ্যাটম বোম। ইরান পাকিস্তানের এই টেকনোলজি ব্যবহার করে খুবই দ্রুত তাদের পারমাণবিক প্ল্যান তৈরি করতে থাকে। আর যখনই ইরান এসব করছিল তখন কোনো না কোনোভাবে আমেরিকা এই বিষয়ে টের পেয়ে যায়। যদিও পাকিস্তানের এই অ্যাটম বোম তৈরি নিয়ে আমেরিকার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, কেননা পাকিস্তান সর্বক্ষণই এবং সর্বসময় আমেরিকার খুব ভালো বন্ধু এবং আমেরিকা খুব ভালো করে জানে যে পাকিস্তান তাদের বিরুদ্ধে যাবে। Beggars can't be choosers. हमें अपनी कौम का पेट पालना है। কিন্তু ইরান বিগত সময়ে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে এসেছে, এই জন্য তাদের নিয়ে তাদের ভয়টা একটু বেশি। আর তারই পরে আমেরিকার প্রেসিডেন্ট সবার সামনে এসে বলে কিছু টেরোরিস্ট কান্ট্রি অ্যাটম বোম বানানোর জন্য সবকিছু তৈরি করে ফেলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরান এবং ইরাক। Iran ever had the knowledge to develop a nuclear weapon? তার কিছুদিন পরে ইরাকে আক্রমণ করে আর কিছুদিনের মধ্যে সাদ্দাম হোসেনকে পরাজিত করে ফেলে। আর এই পরাজিত করার পরে তারা বুঝতে পারে যে তারা যে কোনো দেশের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে তাদেরকে অতি সহজে হারানো যেতে পারে। আর ঠিক সেই ভিত্তিতে তাদের নেক্সট টার্গেট ছিল ইরান। কিন্তু এখানেই ইরানের আয়াতুল্লাহ আল খামেনি একটি চাল চালে। সে বলে যে আমাদের ইসলামে অ্যাটম বোম বানানো হারাম। তার এই ফতোয়া শুনে সারা বিশ্ব অবাক হয়ে যায় এবং সে এর সাথে সাথে আরও কিছু মাসালা প্রদান করে এবং কিছু ফতোয়া দান করে যে আমাদের ইসলামে যুদ্ধের সময়ও কোনো নারীর উপরে, কোনো বাচ্চার উপরে কিংবা কোনো বৃদ্ধের উপরে হামলা করা আমাদের জন্য হারাম। আর সেখানে অ্যাটম বোমকে সব কিছু তছনছ করে দেয়। আর এই জন্য অ্যাটম বোম বানানো মুসলমানদের জন্য হারাম। আর সেজন্য আমরা কোনো প্রকারের কোনো ধরনের অ্যাটম বোম বানাচ্ছি না। এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনাই এটাও বলে যে ইরানের জন্য সবার দরজা খোলা আছে, যে কেউ চাইলে ইরান এসে দেখতে পারে যে ইরান কোনো নিউক্লিয়ার বোমা বানাচ্ছে কিনা। তার কিছুদিন পরে ইউএনের সদস্যরা গিয়ে ইরান পরীক্ষা করে এবং সেখানে দেখতে পায় যে নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলা ঠিক একই রকম যেমনটা পাকিস্তানের নিউক্লিয়ার প্ল্যান্ট। এবং তারা বুঝতে পারে যে এই নিউক্লিয়ার বানানোর জন্য পাকিস্তানই তাদের সাহায্য করছে। আর এরপরে ইউএসএ পাকিস্তানের উপর এতটা প্রেশার সৃষ্টি করে যে আব্দুল কাদের খান টিভিতে এসে তার এই ভুল স্বীকার করে এবং সে বলে যে তারা আর ইরানের সাহায্য করবে না। আর তাছাড়া ইউএসএ-কে শান্ত করার জন্য পাকিস্তান আব্দুল কাদের খানকে গ্রেপ্তার করে এবং তার ঘরে বন্দি করে রাখে। তারপরে আমেরিকা আর ইরানের উপর হামলা করে না, কিন্তু ইসরায়েল সবসময় আমেরিকার পিছনে লেগে থাকে এবং ইরানে হামলা করার জন্য তাদেরকে তাগদ দিতে থাকে। Increase the pressure on Iran. এবং আমেরিকা ইসরায়েলের কথা মানে না এবং ইরানের আক্রমণ বন্ধ রাখে। কিন্তু তার কিছুদিন পরে ইরানের এক ইম্পর্টেন্ট ব্যক্তি ফ্রান্সে বসে এমন এক কথা বলে যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। আর কথাটি হলো খামেনাই যে কথাটি বলেছিল যে মুসলিমদের অ্যাটম বোমা বানানো হারাম, এই কথাটি পুরোপুরি মিথ্যে। কেননা ইসলামে এমনও কথা আছে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা যেতে পারে।
আর ঠিক এই বিষয়টাকে কাজে লাগিয়ে খামিনাই বলেছে যে তারা অ্যাটম বম বানাচ্ছে না। আর এই ব্যক্তি ফরাজ খামি অন্য কেউ নয়, আয়াতুল্লাহ খামিনের বইনের ছেলে, মানে তার ভাস্তে। আর তারপরই আবার নতুন করে ইরানের উপর আমেরিকার সন্দেহ বাড়তে থাকে এবং এক পর্যায়ে ইরানের উপর এমন এক নিষেধাজ্ঞা জারি করে যে যার ফলে ইরানের ইকোনমি একদম নিচে নেমে আসে। বিভিন্ন খাদ্যের দাম এতটা হাই হতে থাকে যে মানুষের জন্য খাবার কিনে খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ইরানের কাছে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস মজুত করা থাকতেও তারা কোনো দেশের কাছে বিক্রি করতে পারছিল না। আস্তে আস্তে ইরানের অবস্থা এমনটাই খারাপ হয় যে ইরানের অবস্থা এতটাই খারাপ হয় যে পরে তারা আমেরিকার সাথে চুক্তি করতে বাধ্য হয় এবং তার চুক্তিতে ছিল যে ইরান কখনো অ্যাটম বম বানাবে না এবং তার পরিপ্রেক্ষিতে আমেরিকা যেন তাদের উপর থেকে এই বিভিন্ন নিষেধাজ্ঞা সরিয়ে নেয়। Historic understanding with Iran. কিন্তু প্রথম দিন থেকেই এই চুক্তির একজন বিরোধিতা করছিলেন, সে হলো ডোনাল্ড ট্রাম্প। have really nothing better to do. তারপর যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কিছুদিন পরেই ইরানের সাথে করা চুক্তি বাতিল করে দেয়। The United States will withdraw from the Iran nuclear deal. আবার 2018 সালে এসে আমেরিকা ইরানের উপর এমন নিষেধাজ্ঞা জারি করে যেন তাদের ইকোনমিকে আবার ডিস্ট্রয় করা যায়। These are the highest sanctions ever imposed on a country. যখন আমেরিকা তাদের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করে তার পরিপ্রেক্ষিতে ইরান তাদের নিউক্লিয়ার তৈরি আবার অব্যাহত রাখে। আর তার কিছুদিন পর আমেরিকা হঠাৎ ইরানের উপর মিসাইল আক্রমণ করে, আর এই আক্রমণে আর্মি চিফ কাসেম সোলেমানিকে মেরে ফেলা হয়। Qasem Soleimani has been killed. আর তার কিছুদিন পরে ইরানে নতুন নির্বাচন হয়, আর এই নির্বাচনে নতুন প্রেসিডেন্ট আসে ইব্রাহিম বাইসি। সে একজন কঠিন প্রেসিডেন্ট ছিল এবং আবার নতুন করে নিউক্লিয়ার তৈরি দ্রুত গতিতে চলতে থাকে এবং বলে দেয় ইরান আর আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসবে না। আর তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন গোষ্ঠীকে তারা বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা এবং অস্ত্র সামগ্রী সাপ্লাই দিতে শুরু করে। আর আমরা জানি কোনো লিডার যদি আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের কথা বলে থাকে তার সাথে কি হতে পারে। President Raisi died when their helicopter crashed. আর রাইসি মারা যাওয়ার পরে 2024 সালে নতুন করে ইলেকশন হয়, আর এই ইলেকশনে রাইসির চাইতে পুরোপুরি উল্টো খুবই সফট একজন মানুষ প্রেসিডেন্ট হয় এবং সে বলে আমরা খামিনার সাথে একদম একমত এবং আমরা কোনো ধরনের কোনো নিউক্লিয়ার বানাবো না nukes, so they are not developing. এবং আমরা আমেরিকার সাথে চুক্তি করতে রাজি আছি। কিন্তু ইসরায়েল কখনই চায়নি যে ইরান আমেরিকার সাথে কোনো ধরনের কোনো চুক্তিতে আসুক, আর সেই কারণে ইসরায়েলের প্রেসিডেন্ট সবসময় একটা কথা বলতো যে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলেছে, হয়তো বা কয়েক মাসের মধ্যে নয়তো বা কয়েক সপ্তাহের মধ্যে তারা এটি কমপ্লিট করে ফেলবে এবং তারা এই টেস্ট চালাবে। It could be within a few months. Iran has never given up its quest for nuclear weapons. Who will be the first to achieve nuclear weapons? From there, it's only a few months, possibly a few weeks. Iran could produce a nuclear weapon in a very short time. An initial device within months. আর সে এটাও বলে যে ইরান বারবার ডোনাল্ড ট্রাম্পকে মারতে চায়, আর তাই ইসরায়েল ইরানের উপর বারবার হামলা করে এবং ইরানের ওইসব লোকদেরকে দেখে দেখে মারতে চায় যারা আমেরিকার সাথে চুক্তি করতে রাজি হয়েছিল। Where at least 8 people have been The top advisor to Iran's supreme leader has died after being যাতে করে ইরান রাগের মাথায় এমন ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, এমন কোনো কাজ করে এবং আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং ইরানের উপর আক্রমণ করে।